নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট প্রচার শুরু করছেন। আর তার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে দেখা করলেন। এখন তৃণমূলের তরফে তো বলা হচ্ছে যে এটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন যে তাকে নতুন রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করতে হলো? তাহলে কি এই বৈঠকের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে? নিশ্চয়ই কোনো জিনিস নিয়ে আলোচনা হয়েছে, না হলে লোকভবনে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের মুখে এতক্ষণ সময় কাটাবেন, মানে চা খেতে গিয়ে এতটা সময় নষ্ট করবেন, এটা সাধারণত ভাবা যায় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন লোকভবনে গিয়ে নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, সেটাই এই মুহূর্তে রাজ্য রাজনীতির বড় প্রশ্ন। অনেকেই যেটা বলছেন যে হতে পারে রাজ্যের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই নতুন রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন। আর যদি সেটা সত্যি হয়, তাহলে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপালের কাছে গিয়ে আলোচনা করলেন? আর ঠিক এইখানেই যেটা জল্পনা তৈরি হয়েছে যে যেভাবে গতকাল রাতে বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার সঙ্গে বিজেপি প্রার্থী সজল ঘোষের একটা স্লোগান যুদ্ধ হয়ে গেল, সেই স্লোগান যুদ্ধের পর তৃণমূলের যে মার খাওয়ার অবস্থা, সেই মার খাওয়ার অবস্থা নিয়েই কি এদিন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপাল রবির সঙ্গে আলোচনা করলেন? কেননা বন্ধুরা, সজল ঘোষের সঙ্গে সায়ন্তিকার যে বাগযুদ্ধ, সেই বাগযুদ্ধ তো একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি এখন আর পড়ে পড়ে মার খাবে না। বিজেপির পড়ে পড়ে মার খাওয়ার দিন চলে গেছে, বরং বিজেপি এখন পাল্টা দিতে শুরু করেছে। এবং ওই ঘটনায় যতটুকু মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে আসলে বিজেপির একটি পোস্টারকে সরানো নিয়েই তৃণমূলের সঙ্গে এই ঝামেলা। এখন তৃণমূল তো দীর্ঘদিন ধরেই বিজেপির পোস্টার সরানোর অভিযোগে অভিযুক্ত। এতদিন বিজেপি সেই পাল্টাটা দিতে পারতো না, কিন্তু এখন বিজেপির পোস্টার সরাতে গেলে কি অবস্থা হয় সেটা সজল ঘোষ কিংবা তার সমর্থকরা বুঝিয়ে দিয়েছেন যে পোস্টার যদি থাকে তাহলে মমতার যেমন থাকবে তেমনই মোদিরও থাকবে। তৃণমূলের যেমন পোস্টার থাকবে তেমন বিজেপিরও হোর্ডিং কিংবা পোস্টার থাকবে। বিজেপির পোস্টার ছেঁড়া হবে, মোদির পোস্টার ছেঁড়া হবে, আর তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার থাকবে। ওই দিন চলে গেছে। ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের কাছে সব থেকে বড় যেটা চাপ, সেটা হচ্ছে যে এইবারের বিধানসভা ভোটে যদি সত্যিই কেলাকেলির পরিস্থিতি তৈরি হয়, তাহলে তৃণমূল পড়ে পড়ে মার খাবে না তো? তৃণমূলকে মার খেতে হবে না তো? এইরকমই কিন্তু একটা আতঙ্ক তৃণমূলের মধ্যে কাজ করছে, তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে মুখে কিন্তু ঘুরছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল রবির সঙ্গে যে আলোচনাটা সারলেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললেন, যেটা কিনা মিডিয়া সূত্রে খবর, তো সেই কথাগুলো কি নিয়ে হতে পারে? নিশ্চয়ই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যাতে তৃণমূলকে মার না খেতে হয় সে নিয়ে আলোচনা করেছেন। আর কি আলোচনা করে থাকতে পারেন? আর যেটা আলোচনা করে থাকতে পারেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যত রকমের অভিযোগ, ইলেকশন কমিশনের নানা ব্যবস্থার বিরুদ্ধে তার যত রকমের যে অ্যালার্জি, সেই সব অ্যালার্জি রাজ্যপালকে তিনি জানিয়ে থাকতে পারেন যে আমার সঙ্গে এটা করা হচ্ছে, আমার কর্মী সমর্থকদের সঙ্গে ওটা করা হচ্ছে। এইরকমই একটা আলোচনা হয়তো তিনি রাজ্যপালের সঙ্গে করে থাকলেও থাকতে পারেন। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন, যে এই আলোচনাতে আদৌ কি কোনো সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন? কেননা এই রাজ্যপালকেই যখন পাল্টানো হয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নানান কথা বলেছিলেন, নানান প্রশ্ন কিন্তু তুলেছিলেন যে কেন সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো, কেন ভোটের মুখে বিজেপি তার পছন্দের রাজ্যপালকে এই রাজ্যে নিয়ে আসছে। এই রাজ্যপাল তো তামিলনাড়ুরও দায়িত্বে রয়েছেন, তাহলে কেন ভোটের ঠিক মুখে এই তামিলনাড়ুর রাজ্যপালকে পশ্চিমবঙ্গেরও দায়িত্ব দেওয়া হলো? এইরকম কিন্তু নানান প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে তুলতে দেখা গিয়েছিল। এবং যেদিন রাজ্যপাল শপথ নিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখের ছবি, সেই মুখের ছবিটাই বলে দিয়েছিল যে এই নতুন রাজ্যপালে তৃণমূল নেত্রী মোটেও খুশি নন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্য সাক্ষাতের নামে কিন্তু সেই রাজ্যপাল রবির কাছে গিয়ে দেখা করতে হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে হলো। তার মানে কি দাঁড়াচ্ছে?
তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তৃণমূলের এখন সব থেকে বড় যেটা ভয় সেটা হচ্ছে যে তৃণমূল এর আগের বিভিন্ন নির্বাচনে যে উন্নয়নের খেলাটা খেলেছে সেই খেলাটা যদি আবারও এবার খেলতে যায় তাহলে কিন্তু সেই সায়ন্তিকার মতো অবস্থা হবে। আর সেই সায়ন্তিকার মতো যে অবস্থা হতে পারে সেটা কিন্তু সজল ঘোষ আগাম সতর্ক করে দিয়েছেন, বলে দিয়েছেন যে বিজেপিকে যদি কেউ দুর্বল ভাবে, বিজেপিকে কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে কিন্তু পাল্টা আক্রমণ হবে, মানুষ কিন্তু ধরে ধরে পেটাবে। এই যে একটা হুমকি কিংবা হুঁশিয়ারি শুধুমাত্র সজল ঘোষ নন, এর আগে দিলীপ ঘোষও একই সুরে কথা বলেছেন, বরং সজল ঘোষের থেকে তিনি দুপা এগিয়ে গিয়ে কথা বলেছেন যে কালীঘাটেও কিন্তু লোকে তাড়া করবে। তো এই যে বিজেপির আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসটা এতদিন পরে বিজেপির মধ্যে দেখা যাচ্ছে, বিজেপির নেতাদের একাট্টা হতে দেখা যাচ্ছে, সেইটাই কিন্তু তৃণমূলের বুকে ভয় ধরিয়ে দিয়েছে। আর সেই ভয়টাই এখন মমতাকে চেপে বসে আছে যে তৃণমূল যদি তার পুরনো খেলা খেলতে যায় তাহলে কি সেই খেলা আদৌ চলবে, সেই খেলায় কি তৃণমূল আদৌ টিকে থাকতে পারবে? আর সেটা যদি না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে হবে। আর সেটাই কিন্তু তিনি এখন থেকেই তোলা শুরু করে দিয়েছেন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠুটো জগন্নাথ, তার হাতে রাজ্য তো রয়েছে, মুখ্যমন্ত্রীর কুর্সি তো আরও কটা দিন রয়েছে, কিন্তু প্রশাসনিক সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে চলে গেছে। ফলে অভিযোগ জানানো ছাড়া আর মরাকান্না কাদা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আর কোনো উপায় নেই। মোদ্দা কথায় তৃণমূলের সামনে এখন আর এগিয়ে গিয়ে ব্যাট করা সম্ভব হবে না, আক্রমণাত্মক খেলাটা আর তৃণমূলের পক্ষে সম্ভব হচ্ছে না, বরং তার বদলে তৃণমূলকে কিন্তু এখন ব্যাক ফুটে খেলতে হচ্ছে, উইকেট বাঁচানোর কিন্তু খেলা খেলতে হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সেটা কিন্তু এই সায়ন্তিকা এবং সজল ঘোষের যে বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধেই প্রমাণ হয়ে যাচ্ছে। এটাই বিজেপি করে, শান্ত বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। 2 দিন 3 দিন ধরে আজকে এটা খুলে ওরা ওদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। ওই সায়ন্তিকার কোম্পানি, বিশ্বজিৎ বর্ধন, তার ফলে যা যা হবার সেগুলো হবে। হ্যাঁ, এটা আমার নির্বাচনী কার্যালয়, আসুন, এখানে আমাদের সব ফ্ল্যাগ ফেলে দিয়েছে, এগুলোকে সব নামিয়ে দিয়েছে। জনগণকে যেভাবে খেপাচ্ছে, জনগণ যদি রিভোল্ট করে সেটা আমাদের হাতে নেই। এবং সব থেকে মজার যেটা বিষয় হলো যে সায়ন্তিকা বলছিলেন যে বহিরাগতদের এনে সজল ঘোষ নাকি বরানগরে প্রচার চালাচ্ছিলেন। এখন এই তৃণমূল নেতা নেত্রীদের কাছে যেটা মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এ রাজ্যে যারা ছিলেন তাদেরকে কিন্তু তৃণমূল বহিরাগত বলতে রাজি নয়, তাদেরকে নিয়ে তৃণমূলের কোনো আপত্তি নেই, সায়ন্তিকাদের কোনো আপত্তি নেই। কিন্তু এক পাড়ার লোক যদি অন্য পাড়ায় গিয়ে প্রচার করে আর যদি বিজেপির হয়ে প্রচার করে, বিজেপির হয়ে যদি ভিড় জমায়, তাহলে কিন্তু তৃণমূলের নেতা নেত্রীদের গাত্রদাহ শুরু হয়ে যাচ্ছে, তারা কিন্তু রীতিমতো হইচই শুরু করে দিচ্ছেন যে এ কি হচ্ছে, এই ভিড় কোথা থেকে বিজেপির পাশে এসে দাঁড়াচ্ছে, বিজেপির নেতাদের পেছনে এসে দাঁড়াচ্ছে। তৃণমূলের নেতা নেত্রীদের কাছে বিজেপি নেতাদের পেছনের যে ভিড়, সেই ভিড়টা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তারা কিন্তু বিশ্বাসই করতে পারছেন না যে বিজেপির এত ভিড়, এত সমর্থক এরই মধ্যে পশ্চিমবঙ্গে হয়ে গেছে, তাও আবার এই খোদ কলকাতার বুকে। আর এই ভিড়টাকেই কিন্তু কোথাও তৃণমূল ভয় পেতে শুরু করেছে, এ পাড়ার লোক ও পাড়ায় গেলেই কিন্তু বহিরাগত বলতে শুরু করেছে। এতদিন তো তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নেতা নেত্রীরা মোদী শাহদের দিল্লির নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করত, কিন্তু এখন দুর্দশা দেখুন যে তারা অন্য পাড়ার লোকেদেরও বহিরাগত বলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে। তবে তৃণমূলের এই যে বহিরাগত খেলা, সেই খেলায় যে বিজেপির খুব একটা অসুবিধা হচ্ছে কিংবা বিজেপি যে সেই খেলাকে খুব একটা পাত্তা দিচ্ছে তেমনটা কিন্তু নয়। বিজেপি কিন্তু তৃণমূলের এই খেলাকে পাত্তাই দিচ্ছে না। শুধু বিজেপি কেন, মানুষও কি খুব একটা পাত্তা দিচ্ছে?
কেননা তৃণমূলের এই যে বহিরাগত খেলা, বহিরাগত স্লোগান, সেই বহিরাগত স্লোগান শুনে শুনে তো বাংলার মানুষের কান পচে গেছে। অথচ যারা আসল বহিরাগত, যারা কিনা অবৈধভাবে এ দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, বাঙালির সমাজ, বাঙালির চাকরি ভাতা সমস্ত কিছু খেয়ে ফেলছে, তাদেরকে নিয়ে কিন্তু তৃণমূলের নেতা নেত্রীদের মুখে একটা কথাও শোনা যাচ্ছে না। তৃণমূল বরং তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদের হয়ে কিন্তু এখনো গলা ফাটাচ্ছে। কিন্তু তাতে কি এবার চিরে ভিজবে? 2026-এর বিধানসভা ভোটে কি তাতে তৃণমূলের নৌকা পারে লাগবে? তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।